নমস্কার বন্ধুরা। ভারতীয় অর্থনীতি কি সত্যি এখন একটা স্বপ্নের দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছে? তবে অনেকে আবার এও বলছেন যে এই পুরোটাই নাকি মিডিয়ার তৈরি করা কোনো হাইপ। কারণ একদিকে টাকার মূল্য পড়তে পড়তে একদম সেঞ্চুরি করতে চলেছে, কিন্তু অন্যদিকে আবার আমাদের আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার বলেছেন যে ভারতের অর্থনীতি নাকি একদম পারফেক্টলি সুইট স্পটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ওনার এই কথা অনেকেরই হজম হচ্ছে না, যদিও একটু হজম না হওয়ারও কথা। কারণ ভারতের অর্থনীতি আসলেই এমন এমন কামাল করে দেখাচ্ছে যে বিশ্বের সমস্ত তাবর তাবর অর্থনীতিবিদ এবং এজেন্সিগুলোর সমস্ত ভবিষ্যৎবাণী একদম ধুলোয় মিশে গেছে। অর্থনীতির বইতে একটি টার্ম থাকে, ডিম্যান্ড পুল ইনফ্লেশন। অর্থাৎ সাধারণত যখন কোনো দেশের জিডিপি গ্রোথ রেট খুব দ্রুত বাড়ে, তখন তার সাথে সাথে পাল্লা দিয়ে জিনিসের দামও বাড়ে, যাকে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামে চিনি। কারণ মানুষের হাতে যখন বেশি বেশি টাকা আসবে, তখন মানুষ বেশি বেশি খরচও করবে, তাই পণ্যের চাহিদা বাড়বে, আর এর ফলে সাপ্লাই কম পড়লে জিনিসের দাম বাড়বে। কিন্তু বন্ধুরা, বর্তমানে ভারতে যা ঘটছে তা ইকোনমিক্সের সব থিওরিকে কার্যত ভুল প্রমাণ করে দিয়েছে। একদিকে ভারতের গ্রোথ রেট রকেটের গতিতে 8%-এর উপরে ছুটছে, আর অন্যদিকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নামতে নামতে প্রায় 1%-এরও নিচে নেমে চলে এসেছে। জানি কারো কারো অবিশ্বাস্য লাগছে, তাই আপনারা এরপর গুগলও করে নেবেন। তবে ভারতের অর্থনীতির এই অদ্ভুত কিন্তু স্বপ্নের মতো পরিস্থিতিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার বলছেন যে ভারতের অর্থনীতি বর্তমানে একদম গোল্ডিলক্স ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই গোল্ডিলক্স ব্যাপারটা আসলে কি? কেন আরবিআই গভর্নর হঠাৎ করেই এমন একটা টার্মকে ব্যবহার করেছেন? তিনি অন্য কিছুও তো বলতে পারতেন। আর সবচেয়ে বড় কথা, ভারত কিভাবে একের পর এক গ্লোবাল ফোরকাস্ট বা ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে এগিয়ে যাচ্ছে, এবং এসবের মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং টাকার মূল্যের এই ক্রমাগত পতন কি আসলেই ভারতের জন্য কোনো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, এই ভিডিওতে আমরা সেটাই একেবারে গভীরে গিয়ে কিন্তু একদম সহজে বোঝার চেষ্টা করব। ইন্টারেস্টিংলি, এই পুরো বিষয়টাকে বুঝতে হলে আমাদের খুব বেশি মাথা ঘামাতে হবে না, কারণ আমাদের অর্থনীতির ডাটা বা পরিসংখ্যানই সব কিছুই বলে দিচ্ছে। অর্থাৎ আরবিআই গভর্নর এই গোল্ডিলক্স জোন শব্দটা হাওয়ায় হাওয়ায় বলেননি, বরং এর পেছনে আছে সলিড নাম্বার। আপনারা হয়তো জানবেন যে সদ্য শেষ হওয়া কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টার 2-তে জুলাই থেকে সেপ্টেম্বর ভারতের জিডিপি গ্রোথ রেট হয়েছে 8.2% হারে। এবং এটা কেন একটা বড় ব্যাপার জানেন? কারণ বিশ্বের সমস্ত তাবর তাবর এজেন্সি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা রয়টার্সের পোলে সবাই বলেছিল বা প্রেডিক্ট করেছিল যে ভারতের গ্রোথ খুব বেশি হলে 6.5 থেকে 6.9%-এর মধ্যেই থাকবে। এমনকি ভাবুন শুধু যে আরবিআই নিজে পর্যন্ত ভেবেছিল যে আমাদের গ্রোথ 7%-এর আশেপাশেই থাকবে। কিন্তু যখন আসল ডেটা সামনে এলো, তখন কার্যত সবাই চমকে গেছে। কারণ 6 বা 7% নয়, বরং ম্যাসিভ 8.2% হারে গ্রোথ করেছে ভারতের অর্থনীতি। অর্থাৎ ভারত সোজা কথায় বিশ্বের সমস্ত বড় বড় অ্যানালিস্টদের প্রেডিকশনকেই বিট করে দিয়েছে। আর ঠিক এই সময়েই আরেকটা ম্যাজিক ঘটেছে ইনফ্লেশনের ক্ষেত্রে। সাধারণত হাই গ্রোথ থাকলে ইনফ্লেশনও চড়া হয়, কিন্তু ভারতে অক্টোবর মাসে খুচরো মুদ্রাস্ফীতি বা সিপিআই ইনফ্লেশন নেমে এসেছিল 0.25-এ। এমনকি নভেম্বরেও সেটা মাত্র 0.7%-এর আশেপাশেই ছিল। ম্যাক্রো ইকোনমিক্সের ভাষায় একেই বলা হয় গোল্ডিলক্স ফেজ, অর্থাৎ এমন একটা পরিস্থিতি, না খুব গরম না খুব ঠান্ডা, একদম পারফেক্ট। গ্রোথ হচ্ছে, মানুষের ইনকাম বাড়ছে, কিন্তু সেই তুলনায় জিনিসের দাম বাড়ছে না। যে কোনো দেশের জন্য এটা একটা লাক্সারি সিচুয়েশন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই মিরাকেল বা ম্যাজিকটা আসলে হচ্ছে কিভাবে? এর পেছনে আসল খেলাটা ঠিক কি? চলুন সেটা একটু ভেঙে দেখা যাক। অর্থনীতিবিদেরা এর প্রধান কারণ হিসাবে ভারতের ইকোনমির মূল 3টি প্রধান স্তম্ভ, কনজামশন, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরের একসাথে দুর্দান্ত পারফরমেন্সকেই দেখছেন। কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে জিএসটি কাউন্সিলে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি রেটকে কমিয়ে দেওয়া হয়েছিল। এর সোজা ইম্প্যাক্ট পড়েছে সাধারণ মানুষের পকেটে। মানুষের হাতে যখন খরচ করার মতো টাকা বাড়ে, তখন ভারতীয়রা একদম মন খুলে খরচা করে। আর তার প্রমাণও আমরা পেয়েছি এবারের ফেস্টিভ সিজনে। অটো সেলস থেকে শুরু করে ই কমার্স বা পাড়ার দোকান থেকে শপিং মলে ইউপিআই ট্রানজ্যাকশন, সব জায়গাতেই রেকর্ড বৃদ্ধি হয়েছে। সিটি ব্যাংকের একটি রিপোর্ট বলছে যে এই জিএসটি কমানোর ফলে মানুষের খরচা করার ক্ষমতা জিডিপির প্রায় 1% পর্যন্ত বাড়তে পারে। কিন্তু শুধু কেনাকাটা
টাকা দিয়েই তো আর 8% গ্রোথ হয় না, এর পেছনে আছে ম্যানুফ্যাকচারিং সেক্টরেরও একটা বিশাল কামব্যাক। একটা সময় বলা হতো ভারত শুধু সার্ভিসেস বা আইটি সেক্টরের উপরেই দাঁড়িয়ে আছে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর কোনোদিনও সেভাবে নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। কিন্তু যেভাবে হারিয়ে যাওয়া হিরোরাও এখন নতুন বলিউড ফিল্মের মাধ্যমে আবার গ্র্যান্ড কামব্যাক করছে, ঠিক সেভাবেই ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরও হয়তো নিজের কামব্যাক করছে। কারণ এবারের Q2 ডাটা বলছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরেও গ্রোথ হয়েছে 9.1%, যা গত 6 কোয়ার্টারের মধ্যে সবচেয়ে বেশি। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া বা PLI এর মতো স্কিমগুলো এখন আর শুধু কাগজে কলমে নয়, বরং গ্রাউন্ডেও তার প্রভাব দেখাচ্ছে। ফ্যাক্টরিগুলোতে ক্যাপাসিটি ইউটিলাইজেশন বা উৎপাদনের হার 75%-এর কাছাকাছি পৌঁছে গেছে, যা প্রমাণ করে যে ডিমান্ডও প্রচুর। আর যদি আমরা গ্লোবাল কম্পারিজন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের তুলনা করি, তাহলে ভারতের এই পজিশনটা আরও পরিষ্কার হয়ে যাবে। আপনারা চার্ট দেখলেই বুঝতে পারবেন, যেখানে আমাদের প্রতিবেশী এবং এতদিনের প্রধান প্রতিযোগী চীন তাদের অর্থনীতিকে নিয়ে স্ট্রাগল করছে, রিয়েল স্টেট ক্রাইসিসে ভুগছে এবং তাদের গ্রোথ কোনো মতে 4-5%-এর মধ্যে আটকে আছে, সেখানেই পশ্চিমে গেলে তো অবস্থা আরও খারাপ। আমেরিকা বা ইউরোপের অবস্থাও টালমাটাল। আমেরিকার গ্রোথ 2%-এর নিচে, আর ইউরোপ তো মন্দার সাথে রীতিমতো লড়ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এখন অফিসিয়ালি বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। IMF তো খোলাখুলিভাবে বলে দিয়েছে আগামী দিনে ভারত গ্রোথ রেটের দিক থেকে চীনকে অনেকটাই পিছনে ফেলে দেবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে ভারত এখন আসলেই ব্রাইট স্পট বা আশার আলো হিসাবে দাঁড়িয়ে আছে। তবে বন্ধুরা, সব কিছুই যে ভালো বা কোনো সমস্যা বা একদম রিস্কি নেই এমনটা ভাবলেও কিন্তু আমরা ভুল করব। সব কিছুরই একটি উল্টো পাশও থাকে, আর সেখানেই আসল চিন্তার কারণ লুকিয়ে আছে। আর সেই চিন্তার নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং টাকার পতন। আপনারা তো অলরেডি জানেনই যে ডোনাল্ড ট্রাম্প আমাদের পণ্যের ওপর 50% শুল্ক বসিয়ে রেখেছে। সকলেই আশা করছিল যে এই বছরের শেষের মধ্যেই আমেরিকার সঙ্গে আমাদের একটি মুক্ত বাণিজ্য চুক্তি ফাইনালাইজ হয়ে যাবে, কিন্তু বছর প্রায় শেষ হতেই চললো এবং যত দিন গড়াচ্ছে এই বছরে কিছু হওয়ার আশঙ্কাও ততই কমে যাচ্ছে। তবে বেশি দিন যদি এভাবে আমাদের পণ্যের ওপর শুল্ক আরোপিত থাকে, তাহলে ভারতের অর্থনীতিতে অবশ্যই চাপ পড়বে। কারণ এই ট্যারিফের ফলে সরাসরি প্রভাবিত হচ্ছে আমাদের টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি এবং সি ফুডের মতো সেক্টর। অন্যদিকে আবার টাকার দামেও ক্রমাগত পতন একটি সমস্যা। সাম্প্রতিক আপনারা হয়তো খবরে দেখেছেন যে $1 দাম 90 টাকার ঘরেও পৌঁছে গেছে। তবে এটা নিয়ে দুটি থিওরি আছে। এক গ্রুপ বলছে যে টাকার দাম কমলে তো আমাদের এক্সপোর্টারদেরই লাভ, কারণ তারা ডলারে পেমেন্ট পাচ্ছে। এছাড়া অনেক রিপোর্টেই প্রকাশিত হয়েছে যে চীনও ইচ্ছে করেই নিজের মুদ্রার দামকে কমিয়ে রাখে, যাতে বিদেশে তারা অন্যান্য দেশের থেকে সস্তায় মাল বিক্রি করতে পারে। কিন্তু সমস্যা হলো ভারত এখনও চীনের মতো রপ্তানিকারক দেশ হওয়ার থেকে অনেকটাই দূরে। আমরা অনেক আইটেম রপ্তানি করলেও আমাদের খনিজ তেলের 80%ই আমরা বিদেশ থেকে আমদানি করি। যদিও আমরা বর্তমানে এই তেল কেনাকে ম্যানেজ করতে পারছি, কারণ এখন আমরা আমাদের বেশিরভাগ তেল রাশিয়ার থেকে স্থানীয় মুদ্রাতেই কিনে থাকি। কিন্তু ইউক্রেন সংঘাত শেষ হওয়ার সাথে সাথেই রাশিয়ার থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে, রাশিয়া যদি তখন আমাদেরকে আর ডিসকাউন্টে তেল না দেয়, তাহলে আমাদেরকে তখন আবার গিয়ে সেই ডলার দিয়েই মধ্যপ্রাচ্য থেকে তেলকে কিনতে হবে। তখন কিন্তু বড়সড় ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি। এছাড়াও তেল ছাড়া সোনা, সার, বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম ইত্যাদিকেও বিশাল মাত্রায় আমরা বিদেশ থেকেই আমদানি করে থাকি। টাকার মূল্য কমার ফলে সেই সব কিছুও দামি হয়ে যাচ্ছে। যদিও RBI বলছে যে ভয়ের তেমন কোনো কারণ নেই, কারণ আমাদের হাতে $690 বিলিয়ন ফরেক্স রিজার্ভ বা বিদেশি মুদ্রা ভান্ডার আছে। অর্থাৎ টাকা যদি খুব বেশি পড়তে থাকে, তাহলে RBI অবশ্যই ডলার বিক্রি করে সেটাকে ব্যালেন্স করতে পারবে। এবং RBI গভর্নর সঞ্জয় মালহোত্রাও ইঙ্গিত দিয়েছেন যে এখন যেহেতু ইনফ্লেশন একদম কম, তাই ভবিষ্যতে তারা ইন্টারেস্ট রেট বা সুদের হার আরও কমাতে পারেন। আর সুদের হার কমলে লোন সস্তা হবে, বাড়ি গাড়ি কেনার ধুম বাড়বে, যা অর্থনীতিকে আরও গতি দেবে। তবে এখানেও একটা কিন্তু আছে। যদি ট্রাম্পের ট্যারিফ পলিসি এভাবেই দীর্ঘমেয়াদী থাকে এবং যদি টাকার দাম 90-কেও ছাড়িয়ে আরও নিচে নামতে থাকে, তাহলে RBI এর পক্ষেও সুদের হার কমানো কঠিন হয়ে যাবে, কারণ তখন আবার ইনফ্লেশনও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
অর্থাৎ সোজা কথায় ভারত এখন একটা গোল্ডেন উইন্ডো বা সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন দেশের ভেতরের কনজাম্পশন আর ম্যানুফ্যাকচারিং বুম করছে, সাপ্লাই চেন শক্তিশালী হচ্ছে এবং ইনফ্লেশনও নিয়ন্ত্রণে আছে, যা সত্যিই একটা সুইট স্পট। অন্যদিকে বাইরের চ্যালেঞ্জগুলো, বিশেষ করে জিও পলিটিক্যাল টেনশন, ট্রাম্পের রক্ষণশীল নীতি এবং কারেন্সি ফ্লাকচুয়েশন, এই সব কিছুই ভারতের অর্থনীতির স্থায়িত্বের পরীক্ষা নিচ্ছে। এখন দেখার বিষয় হলো ভারত সরকার এবং আরবিআই কিভাবে এই ব্যালেন্সটাকে বজায় রাখে। একদিকে ডোমেস্টিক ডিম্যান্ডকে চাঙ্গা রাখা, আর অন্যদিকে গ্লোবাল শককে বাফার করা। যদি ভারত এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং ইনফ্রাস্ট্রাকচার ও ম্যানুফ্যাকচারিংয়ে এই গতিকেই ধরে রাখতে পারে, তাহলে আগামী দশকে ভারত যে বিশ্ব অর্থনীতির একদম ড্রাইভিং সিটে থাকবে তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু যদি এক্সটার্নাল শক বা বাইরের ধাক্কা খুব বেশি হয়, তাহলে এই গোল্ডিলক্স ফেজ হয়তো বেশি দিন স্থায়ী নাও হতে পারে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত? ভারত কি পারবে এই মোমেন্টাম বা গতিকে ধরে রেখে ট্রাম্পের ট্যারিফ এবং টাকার পতনের মতো এইসব চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে, নাকি বিশ্ব অর্থনীতির মন্দার ঢেউ ভারতেও এসে আঘাত হানবে? এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।